দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রায় সকল রাজনৈতিক দলগুলো প্রায় 30টার মতো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পরিশ্রমের পর যে সনদটা হলো, এটা যদি বাস্তবায়ন না হয়, এটা যদি এই সরকার বাস্তবায়ন না করে যায়, তাহলে আসলে সরকার তাদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হবে। অতএব জুলাই সনদ অবশ্যই এই সরকারেরই বাস্তবায়ন করা উচিত এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আর নয়তো এই জুলাইয়ের যে সনদ হলো দীর্ঘ আলোচনা পর্যালোচনা এবং ঐক্যমত্যের ভিত্তিতে এটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা বলেছি যে এখানে বিভিন্ন সাংবিধানিক ব্যাখ্যা দেওয়া হয়। এই সরকার ক্ষমতায় যখন এসেছে 5ই আগস্ট যে বিগত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তখনই কিন্তু সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত সেই সংকটটা কিন্তু আছে। এখন সরকার যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, কিছু আছে সংবিধান স্বীকৃত, কিছু আছে সংবিধানের বাইরে। অতএব পুরোপুরি শতভাগ এই এক্সিস্টিং সংবিধানকে অনুসরণ করে এখন কিন্তু রাষ্ট্র চলছে না। অতএব এই জুলাই সনদকে সংবিধানের দোহাই দিয়ে এটাকে এভাবে যদি আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা মনে করছি যে এই রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার ছিল সরকারের, এটা বাস্তবায়িত হবে না। আর সেটা না হলে রাষ্ট্র আবার আগের মতো চলবে এবং জুলাই অভ্যুত্থানের যে চেতনা ছিল সেটা ধ্বংস হবে। এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এই প্রত্যাশা আমরা ব্যর্থ হতে দিতে পারি না। আর এই সরকারও ব্যর্থ হোক, অঙ্গীকার পূরণে ব্যর্থ হোক, এটা আমরা চাই না। এই জন্য আমরা বলেছি এখন দায়িত্ব হলো সরকারের। প্রধান কাজটা ছিল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছানো। যদিও আমাদের বিভিন্ন বিষয়ে দ্বিমত ছিল, আমাদের প্রত্যাশার আলোকে জুলাই সনদ হয় নাই, কিন্তু তারপরেও বৃহত্তর স্বার্থে, জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমরা যেটা বলেছি যে জুলাই সনদ যতটুকুই হয়েছে এটা বাস্তবায়ন হোক। এটা যদি বাস্তবায়ন যদি না হয়, তাহলে সংকট আরো ঘনীভূত হবে। আমরা নতুন সংকট চাই না। আরেকটা বিষয় হলো যে আমাদের প্রধান কাজ ছিল জুলাই সনদে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছানো, সেটা হয়েছে। তারপর ইমপ্লিমেন্ট কিভাবে হবে, এটার মূলত দায়িত্ব হলো সরকারের। বাকি এটা রাজনৈতিক দলগুলোর বিতর্কে ছেড়ে দিলে হয়তো দেখা যাবে আমরা একমতে বসতে পারবো না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট বলেছে এখন সরকারের দায়িত্ব হলো এটা কিভাবে বাস্তবায়ন হবে, এটা বাস্তবায়ন করা, এটার আলোকে নির্বাচন অনুষ্ঠান করা। আর আমরা ধারাবাহিকভাবে যে কথা বলে এসেছিলাম যে পিআর পদ্ধতির নির্বাচন, সেটা এখনো শুরু হয় নাই। এ নিয়ে আমরা এখনো মাঠে আন্দোলনে আছি। আমাদের প্রত্যাশা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এটা বিবেচনা করা হবে। ধন্যবাদ সবাই। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে কি আপনারা পিআর পদ্ধতিতে যদি না হয় সেক্ষেত্রে নির্বাচনে যাবেন? আমরা দেশের সাথে, জনগণের সাথে জুলাই চেতনা বাস্তবায়নের জন্য আমরা একটি যৌক্তিক দাবি তুলে ধরেছি। আমরা চেষ্টা করে যাব, যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে নির্বাচনে যাবেন কি যাবেন না? নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রসঙ্গটা এখনো আসছে না, কারণ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো ঘোষণা হয় নাই। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয় নাই, তাই না? জুলাই সনদ চূড়ান্ত হবে, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ হবে, নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তারপরে বোঝা যাবে যে আসলে নির্বাচনটা কেমন হচ্ছে। গণভোটের বিষয়ে আমরা আমাদের কথা বলেছি যে গণভোটের আগে এখানে একটা সাংবিধানিক অর্ডার দিয়ে যাতে জুলাই সনদটা আইনি ভিত্তি দেওয়া হয়, তারপরে গণভোট দিতে হবে। এই জন্যই যাতে জনগণ এটাকে যে গ্রহণ করলো, এটা একটা জনমত, এটার পক্ষে থাকা দরকার, যাতে পরবর্তীতে কেউ এটাকে চ্যালেঞ্জ করতে না পারে। এই জন্য এবং পার্লামেন্টে যারা যাবে তারাও যদি এটা পরিবর্তন করতে না পারে, এই জন্য গণভোটের বিষয়টা আমরা বলেছি এবং এ ব্যাপারে মোটামুটি প্রায় সকল রাজনৈতিক দলে একমত। সেটা যেহেতু গণভোটের আগেই এটা একটা
আইনি ভিত্তি পেয়ে যাবে যদি এটা সাংবিধানিক অর্ডারের মধ্য দিয়ে হয়। অতএব এটা জুলাই সনদের আগেই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা হবে, এটা আমরা ধরে নিতে পারি। একটা মৌলিক বিষয় যেটা এই জুলাই সনদের একটা অন্যতম দাবি ছিল সংস্কার। এই সংস্কারটাই মূলত হলো 53 বছর যে ধারায় নির্বাচন চলে আসছে, এই ধারার নির্বাচন হলে যেসব জাতি আকাঙ্ক্ষা পূর্ণ হবে না এবং যে কারণে একটা জুলাই বিপ্লব হয়েছিল সে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। আমরা বলছি 53 বছরের যে নির্বাচনী ব্যবস্থা এটা পরিবর্তন না করলে মৌলিক সংস্কার হবে না। আর এইটার মৌলিক সংস্কার হলো পিআর পদ্ধতি, লোয়ার হাউসের নির্বাচন। এই জায়গাটা কিছু দল যারা মনে করে পিআর হলে পরে তাদের অনেক সমস্যা, জনমত তাদের পক্ষে যাবে না, তারা অযৌক্তিক ভাবে এই কথা তারা বলতেছে পিআর পদ্ধতি নাকি এদেশের মানুষ বোঝে না। এই দেশের যাদের ভোট নাই তারাই পিআর পদ্ধতি চায়। আমি বললাম যে এটা আপনাদের সুবিধা, তো যাদের ভোট নাই তারা যদি পিআর চায়, আপনাদের ভোট বেশি আপনারাই তো ক্ষমতা যাবেন, তাই পিআর মানেন না কেন? এখানে বিশাল মৌলিক সমস্যা যেটা পিআর মানলে যে নির্বাচনের সময় যেটা বিশাল মনোনয়ন বাণিজ্য, সেই মনোনয়ন বাণিজ্যটা এই পিআরের মাধ্যমে হবে না, কালো টাকার সরাসরি হবে না, হুন্ডা দিয়া সেন্টার দখল করা চলবে না, সেই শক্তির দৌড়িত্ব চলবে না, ভোট টাকা দিয়ে চলবে না। এই জন্য আমরা সর্বোচ্চভাবে বলে আসছি যে পিআর পদ্ধতি রাখবে লোয়ার হাউসে এবং এর ভিত্তিতে আপার হাউস, এটা আমি বলছি। কিন্তু লোয়ার হাউসে যতদিন পর্যন্ত এই পিআর পদ্ধতি না হবে ততদিন কিন্তু দেশের কোনো মৌলিক সংস্কার হবে না। আমি যতই গণভোট দেই আর যত কিছু সংস্কার করি, আসলে মৌলিক ব্যাপারটা হলো কিন্তু লোয়ার হাউস সংসদ নির্বাচনটা 53 বছরে এই সংসদ নির্বাচনটা সুষ্ঠুভাবে সঠিকভাবে হয় নাই, জনমতের প্রতিফলন ঘটে নাই। এই জন্য শতভাগ কণ্ঠে জনমত প্রতিফলনের জন্য পিআর অবশ্যম্ভাবী। আমরা এই পিআর বাস্তবায়নের জন্য এবং জনগণের শতভাগ আপনার জনমত আদায়ের জন্য আমরা ইনশাআল্লাহ রাজপথে আসি, আরো থাকবো। কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিয়া জনপ্রত্যাশা এই পিআর পদ্ধতি সংসদ নির্বাচনে দাবি আদায় করে ছাড়বে। ধন্যবাদ।